অর্থনীতি পুনরুদ্ধারে বন্ধ কারখানা চালুর বরাদ্দে কর্মসংস্থান সৃষ্টিতে জোর। ঋণ বন্টনে দেখা হবে না রাজনৈতিক পরিচয়, প্রণোদনার অর্থ ব্যয়ের সুফল নিয়ে গবেষণার পরামর্শ। ইরান ইসরায়েল যুদ্ধে অর্থনীতির প্রবৃদ্ধির প্রাক্কলন কমালো বিশ্বব্যাংক। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 হলেও কমে 4.6% হওয়ার আভাস। দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি, বাড়ছে বালাইমুক্ত আমের চাহিদা। নতুন কৌশলে ব্যবসা লাভজনক করতে বাগানীদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাজেট নিয়ে বৈষম্যের অভিযোগ রংপুরবাসীর। শিল্পায়ন, তিস্তা মহাপরিকল্পনা সহ কোনো খাতেই নেই সুনির্দিষ্ট বরাদ্দ। কৃষি নিয়ে উদ্যোগ ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এবং মাঠ ছাড়িয়ে বৈশ্বিক জিডিপিতেও ফুটবল বিশ্বকাপের প্রভাব। পর্যটন, সম্প্রচার ও প্রযুক্তি খাতে আসবে ব্যবসায়িক প্রবৃদ্ধি। বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে $41 বিলিয়ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছর শেষে যা নামতে পারে 3.8%। এর আগে গেল জানুয়ারিতে 8.8% পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। অবশ্য 4.6% দাঁড়াতে পারে আগামী অর্থবছরে। 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ঘোষিত 6.5% লক্ষ্যমাত্রা থেকে, যা 1.9% পয়েন্ট কম। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জুন সংস্করণে ইরান যুদ্ধকে সামনে রেখে দক্ষিণ এশিয়া সহ পুরো বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, শুল্ক ও কর কাঠামোতে ব্যাপক রদবদল এনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। অথচ বিবিএস এর সাময়িক হিসাব চলতি অর্থ বছরে অর্জিত হয়েছে 4.14%, 5.5% লক্ষ্যমাত্রার বিপরীতে। অর্থনীতিতে নানামুখী সংকটের মধ্যেও অর্থমন্ত্রীর নতুন বছরের আকাঙ্ক্ষায় বাদ সেরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জুন সংস্করণে বলা হয়েছে 2026-27 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%। 6 মাস আগে অর্থাৎ জানুয়ারির পূর্বাভাস ছিল 6.1%। ওয়াশিংটন ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটির হিসাব বলছে, শেষ হতে যাওয়া অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে 3.8%। এর আগের প্রতিবেদন অনুযায়ী পূর্বাভাস দেওয়া হয়েছিল 6.6%। শুধু বাংলাদেশ নয়, ইরান যুদ্ধের ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এমন তথ্য দিয়ে বিশ্বব্যাংকের আভাস, আগামী বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 2.5%। এর আগের প্রাক্কলনে যা ছিল 2.6%। বিশ্বব্যাংকের পূর্বাভাস 2026 সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে 6.3%। 2025 সালে অর্জিত হয়েছিল 7%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পুনরুদ্ধারে নানা সময়ে প্রণোদনা দেয়া হলেও তা কতটা কার্যকরী সে বিষয়ে নেই কোনো গবেষণা। এমন বাস্তবতায় বন্ধ কারখানা চালু করতে দেয়া এবারের অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ নীতি বিশ্লেষকদের। অবশ্য ঋণ বন্টনের রাজনৈতিক পরিচয় বিবেচনায় রাখা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানের রিপোর্ট। কোভিড পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে 1,28,303 কোটি টাকার আর্থিক প্রণোদনা দেয় সরকার, যেখানে দেশজ উৎপাদনের সবচেয়ে বেশি মূল্য সংযোজনকারী এসএমই খাতের অবদান 27% থাকলেও মোট প্রণোদনা ঋণের মাত্র 10% পেয়েছে খাতটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের চাপ সামাল দিতে 2021-22 অর্থ বছরে তৈরি পোশাক খাত, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল খাতে প্রণোদনার হার ছিল 1 থেকে 20% পর্যন্ত। পরবর্তী 2 অর্থ বছরে 43টি রপ্তানি খাতে প্রণোদনায় নগদ সহায়তা দেয়া হয় একই হারে। 2024-25 অর্থ বছরে এলডিসি উত্তরণের অংশ হিসেবে বেশ কিছু খাতে কমানো হয় প্রণোদনা। 2024-25 অর্থ বছরে আবারও 43টি খাতে প্রণোদনা অব্যাহত রেখে কমে
কমে আসে প্রণোদনার হার। এবারও অর্থনৈতিক পুনরুদ্ধারে ৪১,০০০ কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সঠিক সুশৃঙ্খল অবস্থায় জবাবদিহিতার মাধ্যমে তারা যে স্কিম নিয়ে সামাজিক নিরাপত্তা হোক, এটা তার ইন্ডাস্ট্রিয়াল ফেভার হোক বা ব্যাংকিং খাতে একটা ব্যবস্থাপনার মধ্যে ব্যবসায়ীর সহায়তা হোক, যাই হোক, এটা যাতে আসলে মিনিংফুল কিছু একটা হয় যেটা অর্থনীতিতে সত্যিকার ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়া ১৯,০০০ কোটি টাকা থাকছে বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্যাকেজে। তবে এবার উদ্যোগ কার্যকরী করতে প্রণোদনার ঋণ বন্টন রাজনৈতিক বিবেচনায় হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশের অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন কোনো অর্থনীতি নিয়ে ডিল করে সেখানে কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়টা বিবেচনা করার কোনো সুযোগ নেই। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপিত হয়েছে, কিন্তু দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা তাকে আবার অর্থনীতিতে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে চাচ্ছি, তাদের মালিকানাটা টোটালি ইগনোর করে। বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই রপ্তানির জন্য অতিরিক্ত নগদ সহায়তা পেয়েছে পোশাক খাত। 2024-এ এই খাতে খেলাপির হার ছিল 26%, টেক্সটাইল খাতে 25%, চামড়া শিল্পে 12%, জাহাজ নির্মাণ 39% ছিল খেলাপি। ফলে এসব প্রণোদনা কতটা কার্যকরীভাবে বন্টন হয় বা অলস থেকে যায় তা নিয়ে প্রশ্ন থেকে যায় প্রতি অর্থবছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। বাজেটে শুল্ক বৃদ্ধির কারণে বেনাপোল বন্দর দিয়ে কমেছে মাছ আমদানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য জাতীয় পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে কিন্তু বড় একটি অংশ রয়েছে বিভিন্ন প্রকারের মাছ, এবং এই মাছ আমদানিতে সরকারের যা রাজস্ব আদায় হয় সে রাজস্ব আদায় কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রেখে আসছে। তবে এই মাছ আমদানির ক্ষেত্রে নানান সমস্যার কারণে কিন্তু ইতিপূর্বেই কিন্তু মাছ আমদানি কমেছে, অর্থাৎ মাছ আমদানির ক্ষেত্রে কিন্তু যে পণ্যের ওজন, সেই ওজনের উপর নির্ভর না করে কাস্টম কিন্তু স্ল্যাব সিস্টেমে, অর্থাৎ আমদানি পণ্যের ট্রাকের চাকার উপর নির্ভর করে শুল্ক আদায় করে থাকে। এতে কিন্তু এমনিতেই বেনাপোল বন্দর দিয়ে ব্যবসায়ীরা মাছ আমদানি কমিয়েছেন। এরপর 2000 এই যে 26-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে কিন্তু মাছের উপরে শুল্ক কিন্তু প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। আমরা কাস্টমসের যে তথ্য পেয়েছি, সে তথ্যে দেখা গেছে যে রুই ও সামুদ্রিক মাছের ডিউটি আগে কিন্তু প্রতি কেজিতে 43 টাকা 10 পয়সা ছিল, সেটি এবার বাড়িয়ে কিন্তু 66 টাকা 10 পয়সা করা হয়েছে। এছাড়া মিঠা পানির মাছ কিন্তু 86 টাকা 10 পয়সা ছিল প্রতি কেজির ডিউটি, সেখানে কিন্তু বাড়িয়ে 131 টাকা 60 পয়সা করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতেই প্রায় 50 টাকা কিন্তু বেড়েছে। ফলে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে কিন্তু ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কায় কিন্তু মাছ আমদানি কমিয়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন প্রায় 25 থেকে 30 ট্রাক বিভিন্ন ধরনের মাছ বেনাপোল বন্দরে আমদানি হলেও কিন্তু গতকালকে বেনাপোল বন্দর থেকে কোনো মাছ ট্রাক কিন্তু প্রবেশ করেনি। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে মাছ আমদানির ক্ষেত্রে যে হঠাৎ করে যে এই বাজেটে তারা দ্বিগুণ সরকার যে রাজস্ব বাড়িয়েছে, রাজস্ব বাড়ানোর কারণে কিন্তু মাছের চাহিদা কমেছে, এবং চাহিদার কমার কারণে কিন্তু লোকসানের আশঙ্কায় যে মাছ আমদানিকারক আছেন তারা কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আপাতত মাছ আমদানি বন্ধ রেখেছেন। আমরা কথা বলেছি যারা রাজস্ব আয়ের সাথে যারা জড়িত তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে এমনিতে গত অর্থ বছরে কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু বড় অঙ্কের রাজস্ব ঘাটতি হয়েছে, এবং চলতি অর্থ বছরের এই 11 মাসে কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2000 কোটি টাকা কিন্তু রাজস্ব আয় পিছিয়ে রয়েছে কাস্টমস। এবং সামনে যে অর্থ বছর, অর্থাৎ যে অর্থ বছর 26-27 আসছে, এই অর্থ বছরে এই যে অতিরিক্ত দ্বিগুণ হারে যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, সেই শুল্ক বৃদ্ধির কারণে কিন্তু রাজস্ব আয়ের কিন্তু আরও বড় বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমাদেরকে আশঙ্কা করেছেন। আমরা কথা বলছি যে সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন, তারা আশ্বস্ত করছেন যে তারা আশা করছেন যে সরকার এই মাছের উপরে যে দ্বিগুণ পরিমাণে শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটি পুনরায় বিবেচনা করে একটি নির্ধারিত যে একটা রেট, সেই রেটে আবার ফিরিয়ে আনবেন, এবং বেনাপোল বন্দর দিয়ে কিন্তু এই মাছ আমদানি সহজ করতে ভূমিকা রাখবেন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে কিন্তু এখন বর্তমানে প্রায়
250 থেকে 300 টাকা বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে, এবং এই আমদানি পণ্যের মধ্যে কিন্তু প্রায় শতাধিক থাকে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, এবং এই খাদ্যদ্রব্যের মধ্যে 25 থেকে 30 ট্রাক থাকে এই মাছ, সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের মিঠামাছ। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে মাছ আমদানিতে হঠাৎ করে সরকার এই প্রায় দ্বিগুণ পরিমাণে যে শুল্ক বৃদ্ধি করেছে, এবং শুল্ক বৃদ্ধির কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ আছে। তার সর্বশেষ যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দর্শক, আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, আপনাদের এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকে সহকর্মী একটি প্রতিবেদন করেছিলেন সিরিয়া সুলতানা, তিনি প্রণোদনা নিয়ে আর কি প্রতিবেদন করেছেন। সেখান থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই যে প্রণোদনাটি করা হয়েছে সেটি অতীতে প্রণোদনা বা এখনকার যে প্রণোদনা করা হয়েছে সেটি আসলে কতটা সফল হতে পারে, বা বিভিন্ন গবেষণাও নয় এখানে, তো সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো তো আসলে গবেষণার ব্যাপার না, এটা ইকোনমিক থিওরির ইস্যু না খালি। এইটা এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট, কারণ আমরা যেটা জানি যে বেসরকারি খাতে একটা ভয়াবহ চাপ তৈরি হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের কিংবা চলতি ঋণের প্রবাহ কমে যাওয়াতে, এবং এই অবস্থায় যদি আসলে এই প্যাকেজটা আসলে হচ্ছে একটা রিফাইন্যান্সিং উইন্ডো, মানে হচ্ছে যে ব্যাংক যাদেরকে যখন তাদের গ্রাহককে যখন টাকা দিবে সেটার বিপরীতে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবে। সো এবং ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার এটাতে ইন্টারেস্ট রেট কমিয়ে আনা হবে, কারণ বাংলাদেশ ব্যাংক টাকা দিবে 4% এবং ব্যাংকগুলো হয়তো বা লেন্ড করবে 7%, 8% লেভেলে। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি একটা কাজ। এটা যদি 60,000 কোটি টাকা না হয়, যদি এটা 5 লক্ষ কোটি টাকা হতো তাহলে আরও ভালো হতো। এই প্রণোদনার ক্ষেত্রে আসলে কর্মসংস্থান সৃষ্টিকে কিভাবে অগ্রাধিকার দেওয়া হবে, আপনার কাছে কি মনে হয়? কর্মসংস্থানের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করবে, যেগুলো আমরা জানি যে চলতি ঋণের প্রবাহে যেই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো চালু হলে সেখানে আবার শ্রমিকরা নিয়োগ পাবেন, আবার কর্মসংস্থান সরাসরি তৈরি হবে। এখানে আমি যদি একটু প্রশ্ন করি যে খেলাপি ঋণ বেশি থাকা খাতকে আবারও যদি প্রণোদনা দেওয়া হয়, আমরা দেখেছি বিগত বছরে এরকম অনেক কিছু উঠে এসেছে, তো সেক্ষেত্রে আসলে এটি কতটুকু কার্যকর হবে বা এটি কিভাবে আর কি ঠিক করা হবে? ঋণ খেলাপি হওয়ার প্রাইমারি কারণ কিন্তু একটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটালের ফ্লো বন্ধ হয়ে যাওয়া, কারণ আমরা জানি যে এক্সচেঞ্জ রেটের কারণে আমাদের ধরেন বেসরকারি খাতে ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে প্রায় 40-50%। সেটার কিন্তু মাত্র সেখানে আমরা দেখছি যে ওয়ার্কিং ক্যাপিটালের গ্রোথ হচ্ছে 5-6%। তো ফলে যেটা হচ্ছে যে অধিকাংশ বেসরকারি খাত কিন্তু একটা বড় ধরনের চলতি ঋণের সংকটে আছে, যথেষ্ট চলতি ঋণ তারা পাচ্ছেন না, ব্যাংকগুলো দিতে পারছে না। এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে এই যে আমরা যে NPL দেখছি তার একটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই চলতি ঋণের প্রবাহ। 2 নাম্বার হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটের এই 8-9% লেভেল থেকে বেড়ে এটা 14-15% লেভেলে চলে যাওয়া। থার্ড হচ্ছে আপনার এফএক্সের যে এফেক্টটা, লসটা, সেটার কারণে। ফলে যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি এই 3টা প্রবলেম যদি কিছুটা হলেও সলভ করতে পারেন, যে আপনার ঋণের প্রবাহ এবং ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দিতে পারেন, তাহলে সেটার সাথে সাথে একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট করবে। আমরা প্রতিবেদনে দেখছিলাম এসএমইর কথা উঠে এসেছে। আমরা যদি একটু জানতে চাই যে এসএমই খাতে আসলে প্রণোদনার যে বিষয়টি সেটি আপনি আসলে কিভাবে দেখছেন, কিভাবে দেওয়া হয়েছে, বা এসএমই তো আসলে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে। এসএমইটা বাংলাদেশের জব ক্রিয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সবচেয়ে বেশি আসলে কর্মসংস্থান তৈরি হয় এসএমই খাতে, কারণ এই অবস্থায় এসএমই খাতে আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থেকে যাচ্ছে যে ব্যাংকগুলোর পক্ষে আসলে এসএমইতে টাকা দেওয়াটা একটু চ্যালেঞ্জিং, কারণ সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউট খুব ওয়াইড ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং খুব লো কস্ট বেস অপারেটিং কস্ট কন্ট্রোল করতে না পারলে এটা ব্যাংকগুলোর পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। সো যেই কারণে এসএমইতে লোন দেওয়াটা সবসময় সেটার নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে, যেটা ওভারকাম করতে গেলে হয়তো বা ফান্ডিং অ্যাভেলেবিলিটিটা খুব বড় ধরনের কাজে দিবে। প্রণোদনার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যে বিষয়টি সেটি বলছে যে বাদ যাবে, তো আপনার কাছে কি মনে হয় যে এটি কি আসলে কার্যকর হওয়া আসলে কতটুকু হবে? বা রাজনৈতিক বিবেচনাটা বাদ গেলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা তো আসলে দিনের শেষে আপনাকে কমার্শিয়াল জাজমেন্টের হিসাবে করতে হবে, যে যেই ব্যবসাটাতে আসলে আপনার সাপোর্ট দিলে সেটা রিভাইভ করতে পারবে বা রেস্টোর্ড হবে, সেখানে টাকা দিয়ে লাভ হবে। কিন্তু যেটাতে আসলে কোনো কিছু করা যাবে না ইভেনচুয়ালি, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে ওয়ার্কিং ক্যাপিটাল দিলে ওই ওয়ার্কিং ক্যাপিটালটাই লস হবে খালি, সেটা তো আসলে পয়েন্টলেস।
আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক প্রভাববন্ত আদৌ করা সম্ভব বা হবে? এই ডিবেটটাই আমি মনে করি আসলে ইররেলেভেন্ট, কারণ আপনার রাজনৈতিক পরিচয় আর ব্যবসায়িক পরিচয় আসলে ওভারকাপ মানে একটা ওভারল্যাপিং থাকবে কি থাকবে না, এটা আসলে নট ভেরি রেলেভেন্ট। আর যদি প্রশ্ন করি যে এই যে প্রণোদনার টাকা সেটি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, সেটি নিয়ে কি আসলে কোনো সংস্থা কাজ করা দরকার কিনা, বা আপনি কিভাবে বলতে চান যে এটিকে সঠিকভাবে যদি আমি সমতা করি সেটির ক্ষেত্রে কি বলবেন? আপনি যদি স্ট্রাকচারটা চিন্তা করেন, এখানে কি হচ্ছে, ব্যাংকগুলো তাদের গ্রাহককে টাকা দিবে, তাদের গ্রাহকের যে লস এবং পোটেনশিয়াল যে লাভ দুটোই কিন্তু ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকা দিচ্ছে ব্যাংককে। সো ব্যাংকের দায়িত্ব হচ্ছে সেই বিনিয়োগটা করা এবং সেই বিনিয়োগ থেকে রিটার্নটা নিয়ে আসা। ফলে যেটা হচ্ছে যে স্ট্রাকচারালি একটা সেফগার্ড তো থেকেই যাচ্ছে, যে ব্যাংক যেহেতু নিজের গ্রাহককে নিজে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে, সেটা বাংলাদেশ ব্যাংকের সাথে এফেক্টিভলি ব্যাংকের জন্য যেটা অনলি ডিফারেন্স হচ্ছে যে আপনার লিকুইডিটি পাচ্ছে ব্যাংক, সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট রেটের অ্যাডভান্টেজ পাচ্ছে। বাকিটা আপনি যদি ঝুঁকির কথা চিন্তা করেন, পুরাটাই কিন্তু ব্যাংকের ঘাড়ে থেকে যাচ্ছে। আমরা প্রতিবেদনে দেখলাম যে প্রণোদনা নিয়ে আসলে কোনো গবেষণা নেই। আসলে এটি আসলে কতটুকু উদ্বেগের আপনার কাছে কি মনে হয়, বা এটি কি করা উচিত কিনা বা কিভাবে করা যাবে সেটি নিয়ে আপনি কি বলতে চান? সেন্ট্রাল ব্যাংকের রিফাইন্যান্সিং উইন্ডো আসলে গত 30-40 বছর ধরে খুব ভালোভাবেই কাজ করছে। মানে শুধু এটা তো একটা না, এই যে রিফাইন্যান্সিং উইন্ডো যেটা যে স্ট্রাকচারে বাংলাদেশ ব্যাংক দিয়েছেন, এরকম তাদের অসংখ্য রিফাইন্যান্সিং উইন্ডো আছে। এই মুহূর্তেই আমার যতদূর মনে আছে প্রায় 15টা না 20টার মতো এই ধরনের উইন্ডো কিন্তু কাজ করছে, যেখানে ব্যাংকগুলো তাদের গ্রাহককে লোন দেন এবং সেই লোনের বিপরীতে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে একটা রিফাইন্যান্সিং পান। সো এটা আসলে আমরা জানি যে খুব ভালোভাবে কাজ করে। এখানে যেই জিনিসটা মনে রাখতে হবে যে এইটা কাজ যেখানে করে না সেখানে কিন্তু সেটা কিন্তু ব্যাংকের দায়িত্ব চলে আসে। কারণ ধরুন ব্যাংক কোনো একটা রিফাইন্যান্সিং উইন্ডোতে কোনো গ্রাহককে টাকা দিল, সেই টাকাটা যদি ফেরত না আসে, ব্যাংকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে ঠিকই টাকাটা ফেরত দিতে হবে। সো ফলে দেখা যাচ্ছে যে ওই লসটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক কোনোভাবেই, মানে যে লেন্ডিং ব্যাংক তারা কিন্তু কোনোভাবেই সেন্ট্রাল ব্যাংকের কাছে পাস অন করতে পারছেন না। যদি বলি যে রপ্তানি বহুমুখীকরণে আসলে এই যে নতুন প্রণোদনা দেওয়া হয়েছে, সেই নতুন প্রণোদনা আসলে কিভাবে সহায়ক হবে বা কিভাবে কাজ করবে, বা কিভাবে কাজ করলে আপনার কাছে মনে হয় যে এটি অগ্রগতি হবে? দেখুন, রপ্তানি ডাইভার্সিফিকেশন কিংবা রপ্তানি বহুমুখীকরণের কথা যদি আমি বলি, এটা কিন্তু আপনি লেন্ডিং এবং ফাইন্যান্সিং একটা মাত্র ছোট সেকশন। এটা মানে এভাবে ধরা যাক যে আপনি যদি আজকে একটা নতুন ধরনের কোনো একটা সফটওয়্যার সার্ভিস যদি আপনি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইমারি আপনার ফান্ডিংয়ের বাধা যেমন আছে, অ্যাক্সেস টু ফাইন্যান্সের ইস্যু যেমন আছে, কিন্তু তার থেকে অনেক বড় ইস্যু হচ্ছে আপনার ট্যাক্সেশন স্ট্রাকচার। তার থেকে অনেক বড় ইস্যু হচ্ছে আপনার আসলে যেটা আমরা যেটাকে বলি যে আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোলের যে রেগুলেশন যেগুলো আছে, যে আমি কিভাবে এক্সপোর্ট করতে পারবো, কিভাবে সার্ভিস এক্সপোর্ট করব, কিভাবে টাকা ফেরত পাবো, কিভাবে রেভিনিউ শেয়ার কিংবা কস্টগুলো বিয়ার করতে পারবো, এই জিনিসগুলো যদি হাত না দেওয়া হয়, শুধুমাত্র ফান্ডিংয়ের কাজ করে কিন্তু আসলে রপ্তানি বহুমুখীকরণ খুব যে বড় ধরনের সাকসেস দেখা দিবে সেটা কিন্তু না। কিন্তু এটা না করলে বাকি কাজগুলো করেও আসলে লাভ হবে না। সবকিছুর সাথেই হচ্ছে অর্থনীতি রিলেটেড। তো আমি যদি প্রশ্ন করি যে এই প্রণোদনা প্যাকেজ অর্থনীতি পুনরুদ্ধারে আসলে কতটা সহায়ক হবে বলে আপনার কাছে মনে হয়? এটা রাইট ডিরেকশন, রাইট স্টেপ। এটার কার্যকারিতা কতখানি হবে সেটা আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আমার ব্যক্তিগত ধারণা যে এই পার্টিকুলার অবজেক্টিভ যদি আমি চিন্তা করি অর্থনীতি পুনরুদ্ধার, সেখানে 50 থেকে 60 হাজার কোটি টাকা দিয়ে যে খুব বড় ধরনের মিরাকুলাস কিছু একটা হবে সেটা আশা করাটা বোধহয় ঠিক না। সেটা করতে গেলে আরও অনেক ধরনের কাজ করতে হবে। তার কিছু লক্ষণ আমরা দেখেছি, লাস্ট বাজেটে দেখলাম আমরা অ্যাটলিস্ট ফোকাসটা চেঞ্জ হচ্ছে। গভর্নমেন্টের কি চাচ্ছে, যে গভর্নমেন্ট সরকার যে আবার অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে চান, সেটা এস্টাবলিশ হচ্ছে। সো এরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। সেন্ট্রাল ব্যাংকের এই উইন্ডোটা আসলে তার একটা কম্পোনেন্ট। যদি একটু জানতে চাই যে বন্ধ কারখানা তো রয়েছে, সেই বন্ধ কারখানাগুলোর জন্য আসলে প্রণোদনা দেওয়া হচ্ছে। এই বন্ধ কারখানাতে যদি প্রণোদনা দেওয়া হয়, সেটি কিভাবে কাজ করলে আসলে সেই বন্ধ কারখানা সচল হয়ে অর্থনীতিতে আমাদের কাজে আসবে, আর সেটি নিয়ে আসলে বন্ধ কারখানায় যে প্রণোদনা দেওয়া হচ্ছে সেটি নিয়ে বা কি বলতে চান? বন্ধ কারখানা বলতে মানে জিনিসটা আসলে সব যদি আপনি সার্কুলারটাতে অ্যাকচুয়ালি দেখেন,
ওখানে কিন্তু শুধুমাত্র যে বন্ধ কারখানা সেটা নয়, যারা ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে চালাতে পারছেন না তাদেরকেও ইনক্লুড করা আছে। ফলে যেটা হচ্ছে যে ব্যাংকগুলোর পক্ষে কিন্তু একটা ডিসিশন নিতে হবে যে কোন কোম্পানিতে আসলে এই অর্থায়ন করলে সেটা আবার চালু হবে, সেটা আবার রেভিনিউতে ফেরত আসবে, আবার কর্মসংস্থান সৃষ্টি হবে। সো ওই ফিল্টার প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে এটা মোটামুটি ধরা যায় যে একটা বড় অংশ সাকসেসফুল হবে। ধন্যবাদ আশরাফ আহমেদ আপনাকে এই সময় বাণিজ্যে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে। যুক্ত ছিলাম, আমাদের সাথে কথা বলছিলেন অর্থনীতি নিয়ে আশরাফ আহমেদের সাথে আমাদের সরাসরি যুক্ত ছিলাম। চার্টার্ড সেক্রেটারি দিবস 2026 উদযাপন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ ICSB। 16 বছর আগে চার্টার্ড সেক্রেটারিজ আইন 2010-এর মধ্য দিয়ে বাংলাদেশের চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলা মোটরে অবস্থিত ICSB প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদযাপন শুরু হয়। র্যালিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা, সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব, অংশীজন ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এতে অংশ নেন সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব সহ অংশীজনরা। দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে IDEB ভবনে আলোচনা সভা, আনুষ্ঠানিক কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণ সহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিএনপি সরকারের প্রথম বাজেটকে গণমুখী বলা হলেও আবারও বৈষম্যের শিকার রংপুর বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এমনকি তিস্তা মহাপরিকল্পনার মতো দীর্ঘদিনের দাবিতেও সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় আরও পিছিয়ে পড়তে পারে উত্তরাঞ্চল। তবে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের ধান লিচু, রংপুরের হাড়িভাঙা কিংবা লালমনিরহাট পঞ্চগড়ের সমতলের চা, আছে সবুজ অর্থনীতির অনেক সম্ভাবনা। দেশের কৃষি উৎপাদনের প্রায় 25% যোগানদাতা রংপুর অঞ্চল হলেও এবারও বাজেটে উপেক্ষিত উত্তরের জনপদ। শিক্ষার নগরী খ্যাত রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়েও মেলেনি বরাদ্দ। রংপুর যেহেতু কৃষি পণ্যের জন্য এবং কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে একটা বড় জায়গা, সেই জায়গাকে কিভাবে কৃষি বান্ধব এবং শিল্পায়নকে, কৃষিমুখী শিল্পায়ন এখানে ত্বরান্বিত করা যায়, সেই বিষয়টা সরকার অবশ্যই মাথায় রেখেছে। সেটা অবশ্যই আগামী দিনে সুফল এই রংপুর অঞ্চল থেকে সেটা সুফল পাবে আশা করি। এই বাজেট নিশ্চয়ই সংশোধিত আকারে পাস হওয়ার সুযোগ আছে। ফলে আমরা প্রত্যাশা করছি যে এবারের বাজেট যেন সংসদে আলোচনার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্যতার ভিত্তিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়। বাজেটে নেই রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ। এতে বৈষম্যের পুরনো অভিযোগ আবারও সামনে এসেছে। আপনি এখানকার শিল্প কলকারখানার ভিতর দিয়ে জনশক্তি তৈরি করবেন, তার জন্য টাকা পাননি। এখান থেকে লোকজন বিদেশে শ্রম সেল করবে, তার জন্য যাবে, তার জন্য কোনো প্রণোদনামূলক ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ এ অর্থ বছরেও রংপুর অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের কোনো বিশেষ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত হয়নি। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা বাজেটে বলা থাকলেও সুনির্দিষ্ট বরাদ্দের কথা বলা হয়নি। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেমন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমাদের এখানে তিস্তার ক্ষেত্রে কিন্তু সেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা এখন বলছি যে এটা সে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধোঁয়াশা কেটে তুলতে গেলে, সংশয় কেটে তুলতে গেলে সরকারকে সুনির্দিষ্টভাবে তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কথা নির্দিষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক বৈষম্য কমাতে নিতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জমি ক্রয় বিক্রয়ের দলিল সম্পাদন ও সরকারি রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র সাব রেজিস্ট্রি অফিস। অথচ লালমনিরহাটের 5টি উপজেলার সবকটি সাব রেজিস্ট্রার পদ বর্তমানে শূন্য। অন্য জেলার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হলেও সেবা গ্রহীতাদের দুর্ভোগ বাড়ছে, কমছে রাজস্ব আদায়।
লালমনিরহাটের 5টি উপজেলার কোনো সাব রেজিস্ট্রি অফিসেই নেই স্থায়ী সাব রেজিস্ট্রার। এতে জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদনা সহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হচ্ছে। সপ্তাহে 5 দিনের পরিবর্তে মাত্র 1 বা 2 দিন জমি রেজিস্ট্রি হওয়ায় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। 2017 সাল থেকে শূন্য পাটগ্রাম সাব রেজিস্ট্রার পদটি বর্তমানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার রাশিদুজ্জামান অতিরিক্ত দায়িত্বে পাটগ্রাম ও লালমনিরহাট সদর অফিসে দায়িত্ব পালন করছেন। একই চিত্র কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলায়। পাশের জেলার কর্মকর্তাদের মাধ্যমে চলছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। দলিল লেখকরা বলছেন, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজেদের কর্মস্থলের কাজ শেষ করে এখানে আসেন। এতে একদিনেই কয়েক দিনের কাজ সম্পূর্ণ করতে গিয়ে সৃষ্টি হচ্ছে জট ও দীর্ঘ সূত্রিতা। 2 জন ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার দিয়ে 5টা উপজেলা পরিচালিত হচ্ছে, তাতে আমাদের জনগণের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। 5 দিন অফিস, সেখানে আমাদের করতে হয় 2 দিন, 3 দিন আমাদের ল্যাপস হয়। রবিবার আর সোমবার এই 2 দিনই রেজিস্ট্রি হয়, তাছাড়া আর বাকি দিন নাকি বন্ধ থাকে কাজ। আইনমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে অতি তাড়াতাড়ি যেন একজন সাব রেজিস্ট্রার এখানে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, কর্মকর্তা সংকট দীর্ঘদিন ধরে চলতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং কমছে সরকারের রাজস্ব আয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে অবহিত করেছি। আশা করা যায় খুব দ্রুত এই শূন্য পদগুলোতে পদায়ন করলে দুর্ভোগ লাঘব হবে বলে আমি আশা করি। অন্যান্য সময় জেলার 5টি সাব রেজিস্ট্রার অফিসে সপ্তাহে 5 থেকে 6,000 দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,000 থেকে 2,500-এ। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফল চাষের আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ফ্রুট ব্যাগিং পদ্ধতি। ব্যাগিং ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই থেকে আম সুরক্ষিত থাকায় একদিকে যেমন ফলন বাড়ছে, অন্যদিকে বিষমুক্ত আকর্ষণীয় আমের চাহিদাও বাজারে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কৃষি বিভাগও দিচ্ছে নিয়মিত পরামর্শ। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য, আমির হামজার ছবিনের রিপোর্ট। বাগানে গাছে গাছে ঝুলছে ব্যাগে মোড়ানো আম। মুকুল আসার পর ফল কিছুটা বড় হলেই প্রতিটি আমকে বিশেষ কাগজের ব্যাগে ঢেকে দেওয়া হয়। এটি মূলত ফ্রুট ব্যাগিং পদ্ধতি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন বাগানে গাছে আম রক্ষায় প্রচুর কীটনাশক স্প্রে করতে হতো। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও ছিল। কিন্তু ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ব্যাগের ভেতরে সুরক্ষিত থাকায় মাছি, পোকা বা অন্যান্য কীট আক্রমণ করতে পারে না। ব্যাগে মোড়ানো থাকায় আমের গায়ে কোনো দাগ পড়ে না, ফলে এর রং ও আকৃতি হয় অত্যন্ত আকর্ষণীয় ও নিখুঁত, যা সহজেই ক্রেতাদের আকৃষ্ট করছে। চাষিরা জানান, শুরুতে ব্যাগ কেনার জন্য অতিরিক্ত খরচ হলেও কীটনাশক ও অন্যান্য ব্যয় কমে যাওয়ায় সামগ্রিকভাবে লাভ বেশি হচ্ছে। ব্যাগিং করার কারণে আম ভালো থাকবে, ভালো হবে, মানে কালার সুন্দর আসবে। পরিস্থিতির উপর বিবেচনা করে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করি। আগে তো আমাদের বাজার থেকে বেশি দরে আনতে হতো, ফরমালিন যুক্ত আম থাকতো, এগুলো আমাদের অস্বাস্থ্যকর। এখানে বাগানে আসে দেখছি আমটা প্যাকেটে, একটা প্যাকেট খুললাম, দেখলাম আমটা খুব সুন্দর। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ফ্রুট ব্যাগিং একটি আধুনিক ও শতভাগ পরিবেশ বান্ধব প্রযুক্তি। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করলে যেমন সঠিক রং থাকে, ঠিক সঠিক আকার থাকে এবং সেটা আসলে ইউনিফর্ম সাইজের হয়, যেটা আসলে বাইরের যে রপ্তানির যে ক্রাইটেরিয়া সেগুলোকে আসলে মেনটেন করেই করা হয়। এবং এই বাগানে আসলে জৈব বালাইনাশকগুলো স্প্রে করা হচ্ছে, সেটা আমাদের পরামর্শ মোতাবেক। চলতি বছরে হাকিমপুর উপজেলায় প্রায় 30 হেক্টর জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম পরিচর্যা করা হচ্ছে। সময় সংবাদ, হিলি। দ্রুত এগিয়ে চলছে নোয়াখালীর বামনী নদীতে ক্লোজার বাঁধ নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তুষ্ট জানিয়ে পানি উন্নয়ন বোর্ড পাউবো। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হলেও নির্ধারিত সময় আগামী জুনের মধ্যে কাজ শেষ করার আশা সংস্থাটির। সংশ্লিষ্টরা বলছেন, এই অবকাঠামো হলে সরাসরি সুবিধা পাবেন কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা, লবণাক্ততা ও পানি নিষ্কাশন সংকটে ভোগা প্রায় 9 লাখ মানুষ।
অতিবৃষ্টি ও জোয়ার ভাটায় প্রায় বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়ে নোয়াখালী। এ থেকে মুক্তি পেতে বামনী নদীতে ১৯ ভেন্টের একটি রেগুলেটরি নির্মাণ করা হলেও ক্লোজার বাঁধ না থাকায় মুক্তি মেলেনি আলগীর খাল ও নোয়াখালী খালের জোয়ার ভাটা থেকে। এতে লবণাক্ত পানি, কৃষি জমির ক্ষতি, ঘরবাড়ি ও সড়ক প্লাবনের মতো সমস্যা থেকে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ হয়। নোয়াখালী খালের রিকশাওয়ালা মোড় এলাকায় অস্থায়ী মাটির বেড়িবাঁধ নির্মাণ করা হলেও মেলেনি স্থায়ী সমাধান। পরে বামনী নদীতে ক্লোজার বাঁধ নির্মাণ, নদী খনন, স্লুইস গেট নির্মাণ ও পুরনো বাঁধ অপসারণে নেওয়া হয় একটি প্রকল্প। আগামী জুন পর্যন্ত প্রকল্প মেয়াদের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ক্লোজার পার্টের এই মুহূর্ত পর্যন্ত যেটা দেখতেছেন যে আমরা এটা বন্ধ করেছি, মানে ক্লোজিং করেছি এবং সেকশন আপডেটেশন করতেছি, বাট এখন পর্যন্ত যে সেকশন আছে দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি। আর হলো এরপরে এটার উপরে আমরা মাটির কাজ করব, মাটির কাজ করার পরে এই সাগরের পার মানে এই পাশটাতে আমরা সিসি ব্লক আর্মারিং করে। প্রকল্প সূত্রে জানা যায় প্রায় ৪১৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার গভীর এই বাঁধ নির্মাণ হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ১৫০ বর্গ কিলোমিটার এলাকার ৯ লাখ মানুষ সরাসরি এর সুবিধা পাবেন। সেই সঙ্গে সুরক্ষার আওতায় আসবে প্রায় ২৮০ কোটি টাকার সম্পদ। নরমালি ক্লোজার হয় হচ্ছে লোয়েস্ট ওয়াটার লেভেল, দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসে থাকে সাধারণত। আমরা কাজই শুরু করেছি এখানে মার্চের পরে, তার মানে ওয়াটার লেভেলটা রাইজ করছে। ওয়াটার লেভেল যখন রাইজ করে কাজটা চ্যালেঞ্জিং হয় এবং কাজটা লিমিটেড টাইমের মধ্যে করতে হয়, মিনস জোয়ার এবং ভাটার টাইমটাকে হিসাব করে করতে হয়। এই কারণে 24/7 দুইটা টাইমে আমরা কাজ করতে পেরেছিলাম। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও লবণাক্ততা হ্রাসের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময় সংবাদ, নোয়াখালী। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খবরে বিশ্ববাজারে একদিকে $4 কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হুরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনায় তেলের দাম নিম্নমুখী হলেও ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দর। 4 মাসের সংঘাতের পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার খবরে অস্থিরতা কমতে শুরু করেছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করা হবে। আর এতেই গেল 3 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে অপরিশোধিত তেলের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম নেমেছে $80.65। সপ্তাহ ব্যবধানে কমেছে 8.57%, আর মাস ব্যবধানে কমেছে প্রায় 23%। একই কারণে দাম কমেছে ব্রেন্ট ক্রুডেরও। সপ্তাহ ব্যবধানে 9.3% দাম কমে প্রতি ব্যারেল এই তেল বিক্রি হয়েছে $82.94। নিম্নমুখী রয়েছে গ্যাসোলিনের দামও। 1 মাসে 21.5% আর সপ্তাহে প্রায় 2.5% কমেছে এই জ্বালানির দাম। প্রতি গ্যালন বিক্রি হচ্ছে $2.94। তবে ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দাম 1 মাসে 4.17% বেড়ে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.15। অন্তরা সেন, সময় সংবাদ। সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই জিনিসটা আমি জানি, যাত্রা এবং সার্কাসকে পুনরুজ্জীবনের চেষ্টাই সরকার করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে। এই 2 দিন সারা দেশে বিভিন্ন যাত্রার দলকে ডাকা হয়েছে সেমিনারের জন্য। তারা তাদের মতবিনিময় করবেন কিভাবে আমরা সুস্থ যাত্রা, মানে এই যাত্রা এবং সার্কাসের সাথে কিছু বিনোদন এক অর্থে জড়িত হয়েছে, যেগুলো আসলে আমাদের সমাজ খুব সহজ বা স্বাভাবিকভাবে দেখে না, সমাজ খুব পারমিট করে না। এগুলোর বাইরে এনে যাত্রা এবং সার্কাসকে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় ভালোভাবে, সেই চেষ্টা হবে। 2 দিন যাবৎ সারা দেশ থেকে বিভিন্ন দল আসছেন, তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখবেন যে এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে সেখানে সেটা এই এলাকার উন্নয়নের জন্য নিশ্চয়ই খুব ভালো কিছু করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমরা এটাকে অনেকে সহজ ভাষায় ফ্ল্যাগশিপ প্রকল্প বলি, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই বাজেটে আমরা 40 লক্ষের বেশি যেহেতু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য
সিলেকশনগুলো যাতে ঠিকঠাক মতো হয়। আমরা ফ্যামিলি কার্ড একসময় কিন্তু সবার কাছে পৌঁছবে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এটা এমন না যে সিলেক্টেড কিছু, এটা সবার কাছে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনেক পরিবারই হয়তো এই টাকাটা গ্রহণ করবেন না, যাদের সামর্থ্যবান পরিবার আছে। যাতে বক্তব্য সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক ব্যাংক ইউবিএস এর গবেষণা বলছে বিশ্ব অর্থনীতিতে $41 বিলিয়ন যোগ করতে পারে খেলার দুনিয়ায় এই বিশাল আয়োজন। ফিফা বিশ্বকাপকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন, আর 2026 সালের বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক সম্ভাবনাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 16টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচ। বিশ্বজুড়ে প্রায় 600 কোটি মানুষ এই আসর অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। আর সরাসরি স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারে প্রায় 65 লাখ দর্শক। তাই এই বিশাল আয়োজন ঘিরে আয়োজক দেশগুলোর পর্যটন, হোটেল, পরিবহন, খুচরা বিক্রয়, সম্প্রচার ও প্রযুক্তি খাতে বাড়বে ব্যবসায়িক কার্যক্রম। সুইজারল্যান্ড ভিত্তিক ব্যাংক ইউবিএস এর গবেষণা বলছে টুর্নামেন্ট চলাকালে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হতে পারে প্রায় $41 বিলিয়ন বা $4100 কোটি অর্থনৈতিক কর্মকাণ্ড। গবেষণা বলছে শুধু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রায় $1072 কোটি সমপরিমাণ অর্থনৈতিক অবদান রাখতে পারে। পাশাপাশি সৃষ্টি হতে পারে প্রায় 10 লাখ নতুন কর্মসংস্থান। এছাড়া টিকিট বিক্রি, স্পন্সরশিপের গণ্ডি ছাড়িয়ে ডিজিটাল কন্টেন্ট, ডেটা অ্যানালিটিক্স ও প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে বাড়ছে আয়ের নতুন নতুন উৎস। বাণিজ্যিক অনিশ্চয়তা আর ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে 2026 বিশ্বকাপ শুধু ফুটবল উৎসবই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও ভোক্তা ব্যয় বাড়ানোর এক বড় অর্থনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও আবির্ভূত হতে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।